হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস ক্লাস নিয়ে চলে এসেছি। এই সেটটাতে আমি তোমাদের সঙ্গে ক্লার্কশিপ, ডব্লিউবিসিএস, জিডি, ফুড এসআই বা কেন্দ্র সরকারের যত এক্সামস বেরোবে, সামনে খবর আছে যে সিজিএল, সিএইচএসএল, এমটিএস বা পুলিশের যত এক্সামসের রিক্রুট হবে, সমস্ত পরীক্ষার কথা মাথায় রেখে আমি এই সেটটা এখন থেকে তোমাদেরকে রেগুলার প্রোভাইড করব। এছাড়াও সায়েন্সের বা জিওগ্রাফির যত চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হচ্ছিল সেগুলো এর সাথে সাথে হতে থাকবে। তোমরা এই ক্লাসটি রেগুলার করতে থাকো, কারণ এই একটি মাত্র ক্লাসের মাধ্যমে তোমরা একসাথে সমস্ত পরীক্ষাকে একসাথে ফোকাস করতে পারবে, করে এগিয়ে যেতে পারবে। তোমরা কোনো এক্সামসের জন্য নির্দিষ্টভাবে না এগিয়ে যদি এরকম ভাবে ক্লাস করতে থাকো, তাহলে কিন্তু সমস্ত পরীক্ষাই তোমরা দিতে পারবে, কোনোটা থেকে তোমরা পিছিয়ে যাবে না। কারণ অনেকেই তোমরা ভাবছো যে আমাদের কোয়ালিফিকেশনটা এতটা নয় যে আমরা সিজিএল দিতে পারবো বা সিএইচএসএল দিতে পারবো, ওইটা না ভেবে তোমরা সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশনটা নাও। এবার তোমাদের ভাগ্যে যেটা থাকবে দেখবে তোমরা ঠিক এটা পেয়ে যাবে, কিন্তু টার্গেটটা রাখো সমস্ত হাই লেভেলের যেসব এক্সামস গুলো আছে, যেমন ডাব্লিউবিসিএস টাকে মেন তোমরা টার্গেট করো, তাহলে দেখবে সমস্ত পরীক্ষার জন্য তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করে নিতে পারবে। আজকের সেটটাতে আমি সমস্ত সাবজেক্টকেই একসাথে কভার করার চেষ্টা করব। এখানে 50টি প্রশ্ন থাকবে, তাহলে তোমরা আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ খুবই হেল্পফুল এই ক্লাসটি। তাহলে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন হলো, নিচের কোনটি স্কেলার রাশি? এখানে অপশনগুলো দেখবে এবং তোমরাও অ্যান্সার করার চেষ্টা করবে। ভর, ভরবেগ, বল না ওজন? এর মধ্যে থেকে স্কেলার রাশির উদাহরণ হলো ভর। এবার তোমরা দেখে নাও যে স্কেলার রাশি কোনগুলো। ভর হচ্ছে স্কেলার রাশি, কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভরে শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই, তাই ভর হলো একটি স্কেলার রাশি। এবার অন্যান্য স্কেলার রাশিগুলোর উদাহরণগুলো এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে। দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, তড়িৎ বিভব, এগুলো সবই হলো স্কেলার রাশির উদাহরণ। আরেকটা জিনিস মনে রাখো, ভেক্টর রাশি। ভেক্টর রাশিটা কি? মান ও অভিমুখ দুই আছে, মানে মান ও অভিমুখ দুটিই আছে এমন রাশিগুলো হলো ভেক্টর রাশি। ভেক্টর রাশির উদাহরণ কি? ভরবেগ, বল, ওজন, এগুলো সবই ভেক্টর রাশির উদাহরণ। নেক্সট প্রশ্ন, সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস কি? অপশনস হলো নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন, অতিরিক্ত তেজস্ক্রিয় মৌলের উপস্থিতি, না এদের কোনোটিই নয়। সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস হলো নিউক্লিয় সংযোজন। এক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে, নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ায় দুটি হালকা পরমাণুর নিউক্লিয়াসের সংযোজন ঘটে ও একটি ভারী পরমাণুর নিউক্লিয়াসের সৃষ্টি হয়। এই প্রক্রিয়ায় প্রচুর শক্তি নির্গত হয় এই নিউক্লিয় সংযোজন প্রক্রিয়াতে। এবার যদি বলা হয় নিউক্লিয় বিভাজন বিক্রিয়াতে কি হয়? নিউক্লিয় বিভাজন প্রক্রিয়াতে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটতে দেখা যায়। পারমাণবিক বোমার বিস্ফোরণ। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। যে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন থাকে না সেটির নাম কি? হাইড্রোজেন, নাইট্রোজেন, হিলিয়াম না নিয়ন? পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন থাকে না, এদের মধ্যে থেকে অ্যান্সার হয়ে যাবে হাইড্রোজেন। এই হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন থাকে না, শুধুমাত্র একটি প্রোটন থাকতে দেখা যায়। নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাকালে ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন, লর্ড ক্যানিং, লর্ড ডাফরিন না লর্ড ডালহৌসি? ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাকালে ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। এই বিভিন্ন সংস্থা বা কোনো বিভিন্ন প্রতিষ্ঠার সময়ে কে ভারতের ভাইসরয় ছিলেন বা কার আমলে হয়েছিল, এগুলো খুবই গুরুত্বপূর্ণ এক্সামস এর জন্য। এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে, লর্ড ডাফরিনের আমলে যেহেতু ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়, তাহলে এটা তো ইম্পর্টেন্ট। তার সাথে আরেকটি ইম্পর্টেন্ট কি, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালান অক্টাভিয়ান হিউম। এবার সালটাও গুরুত্বপূর্ণ, 1885 সালে 28শে ডিসেম্বর
বোম্বে শহরে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজের একটি হলে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল। এবার আরেকটা প্রশ্ন যেটা বারবার এক্সামসে আসে, সেটা হলো প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? সেটার অ্যান্সার হয়ে যাবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি। পরের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়, উইলিয়াম হান্টার, স্যার উইলিয়াম জোন্স না উইলিয়াম বেন্টিঙ্ক? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। 1947 সালের 15ই জানুয়ারি স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এই সালটাও খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন আছে, কর্কট ক্রান্তি রেখা নিচের কোন রাজ্যকে অতিক্রম করেনি? মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা না মধ্যপ্রদেশ? এটার অ্যান্সার কি হবে? ওড়িশা। এবার তোমাদেরকে ভালো করে যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো ভারতের মধ্যে কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে এই কর্কট ক্রান্তি রেখাটা অতিক্রম করেছে বা বিস্তৃত। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। এই সবগুলো রাজ্যের মধ্যে থেকেই কর্কট ক্রান্তি রেখা গিয়েছিল। এটা কটা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই টোটাল 8টা রাজ্যের মধ্যে দিয়ে এই কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত। এইটাও এক্সামসে জিজ্ঞেস করতে পারে, তাই এটাকে কাউন্ট করে রাখবে। মাহি নদী কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্নে চলে আসি, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? গঙ্গা, নীলনদ, আমাজন না মিসিসিপি মিসৌরি? পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হলো নীলনদ। এবার চলে আসি যে নীলনদ তো পৃথিবীর দীর্ঘতম, তাহলে কত দীর্ঘ সেটাও খেয়াল রাখতে হবে। 6650 কিলোমিটার হলো পৃথিবীর দীর্ঘতম নদীর দৈর্ঘ্য। আর পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি? বৃহত্তম যদি বলা হয় তখন অ্যান্সার হয়ে যাবে আমাজন নদী হলো পৃথিবীর বৃহত্তম নদী। ভারতের রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? দেখো আমি সমস্ত সাবজেক্টকে কভার করছি এখানে, তোমরা ভালো করে প্রশ্নগুলো দেখো। 1930 সালে, 1935 সালে, 1949 না 1951 সালে? ভারতের রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালে। এক্ষেত্রে মনে রাখতে হবে হিল্টন ইয়ং কমিশনের সুপারিশে 1935 সালের 1 এপ্রিল ভারতীয় জাতীয় ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল। ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল 1935 সালের 1 এপ্রিল হিল্টন ইয়ং কমিশনের সুপারিশে। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় ডাক্তার দিবস কবে পালিত হয়? 1 জুলাই, 7 জুলাই, 1 জানুয়ারি না 24 আগস্ট? ভারতের জাতীয় ডাক্তার দিবস পালিত হয় 1 জুলাই তারিখটিতে। এটা স্ট্যাটিক জিকে হিসাবে তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ স্ট্যাটিক জিকেটা খুবই ইম্পর্টেন্ট। স্ট্যাটিক জিকে গুলো খুবই ইম্পর্টেন্ট এবং তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ টপিক হলো এই দিবসগুলি। সুন্দর পিচাই জন্মসূত্রে কোন রাজ্যের বাসিন্দা ছিলেন? এই যে প্রশ্নটা, এই যে টাইপের প্রশ্নগুলো, এইটা তোমাদের মিসলেনিয়াসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো তোমাদেরকে ভালো করে রাখতে হবে। এবার যখন আমি তোমাদের সঙ্গে বিভিন্ন প্রশ্ন ডিসকাস করব তখন তোমাদের সঙ্গে আমি বলে দেব যে কোন কোন এক্সামসের জন্য এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বা কোনগুলো কোন এক্সামসে এসেছে সেগুলো আমি বলার চেষ্টা করব। নেক্সট ভিডিও থেকে আস্তে আস্তে তোমাদেরকে আমি সেগুলো খুব ভালো করে ডিসকাস করার চেষ্টা করব। এটা হলো কেরল, তামিলনাড়ু, কর্ণাটক না অন্ধ্রপ্রদেশ? অ্যান্সার কোনটা হবে? সুন্দর পিচাই ছিলেন জন্মসূত্রে তামিলনাড়ুর বাসিন্দা। ল্যান্ড অফ কেকস বলা হয় কাকে? স্কটল্যান্ড, আইসল্যান্ড, বেলজিয়াম না নেদারল্যান্ড?
ল্যান্ড অফ কেকস বলা হয় স্কটল্যান্ডকে। নিম্নলিখিত কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই? অসম, নাগাল্যান্ড, কেরল না ত্রিপুরা? এদের মধ্যে থেকে, এই যে রাজ্যগুলো, এদের মধ্যে থেকে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই নাগাল্যান্ডে। এক্ষেত্রে তোমরা মনে রাখবে নাগাল্যান্ড ছাড়াও মেঘালয়, মিজোরাম, এই যে তিনটে রাজ্য, এই তিনটেরই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই। এই তিনটে রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই। পরের প্রশ্ন হলো কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্কের একক ভৌত রাশির উপরে এই যে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এর উপরে আমি একটি ভিডিও তোমাদেরকে অলরেডি প্রোভাইড করে দিয়েছি, সেটা তোমরা প্লেলিস্ট চেক করবে, সায়েন্সের প্লেলিস্ট চেক করবে। সেখানে গেলে তোমরা ভৌত রাশিগুলো, যত ভৌত রাশি আছে তার এককগুলো তোমরা পেয়ে যাবে একই সাথে। সেকেন্ড, কেজি নিউটন, সেমি পার সেকেন্ড স্কোয়ার, হার্জ। কম্পাঙ্কের একক হলো হার্জ। এক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ একক আমি দিয়ে দিয়েছি। ক্ষমতার একক ওয়াট, কার্য বা শক্তির একক জুল, তাপমাত্রার কেলভিন, আধানের একক কুলম, দীপন প্রাবল্য ক্যান্ডেলা এবং পদার্থের পরিমাণের একক হলো মোল। নেক্সট যে প্রশ্নটি আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথাটি কে প্রথম ব্যবহার করেন? জন বার্গার, চার্লস বেকম্যান, জন ম্যাকার্থি না ডেভিড ব্র্যাডলে? এটার অ্যান্সার হয়ে যাবে জন ম্যাকার্থি। নিম্নলিখিত কোনটি মহাকবি কালিদাস লেখেননি? মেঘদূতম, ঋতুসংহার, কুমার সম্ভবম না উত্তর রামচরিতম? দেখো এই যে কালিদাস, এই বিখ্যাত যে ব্যক্তিত্ব, এই কালিদাস সম্বন্ধিত প্রশ্ন খুবই আসে এক্সামসে। এই যে নাটক বা বইগুলোর নাম আমি দিয়েছি সেগুলো তোমাদের সবকটাই মনে রাখতে হবে, তবেই তোমরা এই অ্যান্সারটা তোমরা ভালোভাবে করে আসতে পারবে, সঠিক উত্তরটা তোমরা করে আসতে পারবে। এটার অ্যান্সার হয়ে যাবে উত্তর রামচরিতম। এইটা লেখেননি কালিদাস। উত্তর রামচরিতমটা কে লেখেন? এই নাটকটি লিখেছিলেন ভবভূতি। এটিতে বাল্মীকি রামায়ণের উত্তরাখণ্ডের ঘটনা বর্ণিত আছে। তার সঙ্গে সঙ্গে আমাদের ভালো করে মনে রাখতে হবে কালিদাসের লেখা বই ও নাটকগুলির নাম কি কি? ঋতুসংহার, মেঘদূতম, কুমার সম্ভবম, রঘুবংশম, অভিজ্ঞান শকুন্তলম, বিক্রমবর্ষীয় ও মালবিকাগ্নি মিত্র। এইগুলো হলো কালিদাসের রচনা। পরের প্রশ্ন, কোন মুঘল শাসক জিন্নাপীর নামে পরিচিত ছিলেন? আকবর, শাহজাহান, জাহাঙ্গীর না ঔরঙ্গজেব? জিন্নাপীর নামে পরিচিত ছিলেন ঔরঙ্গজেব, মুঘল শাসক ঔরঙ্গজেব। লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? এটা স্ট্যাটিক জিকের একটি পার্ট, তোমরা ভালো করে করবে। এর অপশন গুলো হলো যমুনা, গঙ্গা, গোমতী না গন্ডক? লখনৌ শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত। তিনটে গুরুত্বপূর্ণ শহরের নাম আমি দিয়ে দিয়েছি। মথুরা শহর রয়েছে যমুনা নদীর তীরে, কানপুর, বারাণসী রয়েছে গঙ্গা নদীর তীরে, হাজিপুর রয়েছে গন্ডক নদীর তীরে। এবার আরো যদি তোমাদের পুরো যে নদীর নামগুলো, শহরের নামগুলো তোমরা যদি পেতে চাও, তবে স্ট্যাটিক জিকে যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, টপিক ওয়াইজ ক্লাসগুলো করাচ্ছি সেগুলো তোমরা ফলো করবে, বা আমি এই সেটটা করতে করতে অনেকটা ডিসকাস করে দেবো, সেগুলো তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন, ভারতের একমাত্র স্থান যেখানে কেশর তৈরি হয়? কেশর, এটা তোমরা প্রত্যেকেই জানো, কেশর একটি মশলার নাম। তাহলে কেশরটা তৈরি হয় একমাত্র কোথায়? জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, মেঘালয়, আসাম? এর অ্যান্সার হলো জম্মু ও কাশ্মীর। ভারত বিশ্বের বৃহত্তম মশলা উৎপাদনকারী একটি দেশ এবং ভারতের মধ্যে বৃহত্তম কে? মধ্যপ্রদেশ। মিশ্র অর্থনীতির অর্থ কি? মিশ্র অর্থনীতি বলতে বোঝায় কি? ক্ষুদ্র ও বৃহৎ শিল্পের সহ-অস্তিত্ব, ঋণী ও দরিদ্রের সহাবস্থান, বেসরকারি ও সরকারি খাতের সহাবস্থান, না এদের কোনোটিই নয়? এটার অ্যান্সার হবে বেসরকারি ও সরকারি খাতের সহাবস্থান। ডাবল ফল্ট কোন খেলার সাথে যুক্ত? ডাবল ফল্ট
ফুটবল, ব্যাডমিন্টন, টেনিস না জ্যাভলিন থ্রো? ডাবল ফল্ট এটি টেনিস খেলার সঙ্গে যুক্ত একটি শব্দ। এবার টেনিস খেলা বা লন টেনিস খেলার সঙ্গে যুক্ত আরো যে যে শব্দগুলো আছে যেগুলো এক্সামসে আসে সেগুলো একটাবার দেখে নাও। হার্ড কোর্ট, ডাবল ফল্ট, হাফ ভলি, স্ম্যাশ, ডিউস, সার্ভিস, ব্যাক হ্যান্ড ড্রাইভ, অ্যাডভান্টেজ, এগুলো সবই লন টেনিস খেলার সাথে যুক্ত শব্দ। এবার অন্যান্য যে গুরুত্বপূর্ণ শব্দগুলি সেগুলো তোমরা টপিক ওয়াইজ ক্লাসে পেয়ে যাবে, বা এখানে আমি যখন অন্য প্রশ্ন তোমাদেরকে প্রোভাইড করব তখন সেগুলো আমি ডিসকাস করে দেব। রেড ক্রসের সদর দপ্তর হলো নিউ ইয়র্ক, ওয়াশিংটন, জেনেভা না ব্রাসেলস? রেড ক্রসের সদর দপ্তর রয়েছে জেনেভাতে। এই জেনেভাটা কোথায় অবস্থিত? জেনেভা রয়েছে সুইজারল্যান্ডে। এক্ষেত্রে তোমরা জেনেভা যে সুইজারল্যান্ডে অবস্থিত এখানে আর কোন কোন সংস্থার সদর দপ্তরগুলি অবস্থিত? WHO, উইপো বা WIPO, WMO, WLO, ILO, ISO, WTO যার আগের নাম হচ্ছে গ্যাট, WPO, WWF, ICRC অর্থাৎ রেড ক্রস যেটা আমরা এক্ষুনি কোয়েশ্চেন্সে পেয়েছি, আর ITU এটারও সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। এই সদর দপ্তরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। পরের প্রশ্ন রয়েছে কমলালেবুর শহর বলা হয় কোন শহরকে? যোধপুর, পুনে, সিমলা না নাগপুর? কমলালেবুর শহর বলা হয় নাগপুরকে। দুধের শহর কাকে বলা হয়? দুধের শহর বলা হয় হরিয়ানাকে। আপেলের শহর হিমাচল প্রদেশকে বলা হয়। অর্কিডের শহর বলা হয় কার্শিয়াংকে। মন্দিরের শহর বলা হয় বারাণসীকে। পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি হলেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল না প্রধানমন্ত্রী? পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি হলেন উপরাষ্ট্রপতি। সংবিধানের 63 নম্বর ধারা অনুযায়ী একজন ব্যক্তি উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হন। এই ধারাটা হচ্ছে 63 নম্বর ধারা। উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? তিনি হলেন রাষ্ট্রপতি। এই যে ধারা ও যে শপথ বাক্য পাঠ করান যে বা যিনি, সেই দুটো টপিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সংবিধানের ক্ষেত্রে। এই দুটো গুরুত্বপূর্ণ টপিকই তোমরা ভালো করে কমপ্লিট করে রাখবে মুখস্থ করে। এলপিজির মুখ্য উপাদানটি হলো ইথেন, মিথেন, প্রোপেন না বিউটেন? এলপিজির মুখ্য উপাদান হলো বিউটেন। এক্ষেত্রে তোমরা মনে রাখবে এলপিজিতে আর কি কি গ্যাস থাকে? প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন, এই তিনটি গ্যাসের মিশ্রণ হলো এলপিজি। পেন্সিলে ব্যবহৃত পদার্থটি হলো লেড, কোক, গ্রাফাইট বা ভূষাকালি? চারটের মধ্যে থেকে কোনটা অ্যান্সার হবে? গ্রাফাইট। পেন্সিলে ব্যবহার করা হয় গ্রাফাইট। কার্বনের রূপভেদ হলো এই গ্রাফাইট। আরেকটি কি রূপভেদ আছে? ডায়মন্ড বা হিরে। পরের প্রশ্ন, কোন বৈদেশিক আক্রমণকারী সোমনাথ মন্দির ধ্বংস করে? চেঙ্গিস খাঁ, সুলতান মাহমুদ, বাবর না মোহাম্মদ ঘুরি? সোমনাথ মন্দির ধ্বংস করে সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ মোট 17 বার ভারত আক্রমণ করেছিলেন। এই পয়েন্টটা তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে। 17 বার তিনি ভারত আক্রমণ করেন। এই প্রশ্নটা এক্সামসে জিজ্ঞেস করার সম্ভাবনা থাকে। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? কনিষ্ক, ধর্মপাল, চন্দ্রগুপ্ত না হর্ষবর্ধন? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন ধর্মপাল। এছাড়াও ওদন্তপুরী বিশ্ববিদ্যালয়, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, এই দুটি প্রতিষ্ঠা করেন ধর্মপাল। আর বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস কে করেন? তিনি হলেন বখতিয়ার খলজি। নেক্সট প্রশ্ন,
কোন প্রণালী দ্বারা অস্ট্রেলিয়া থেকে তাসমানিয়া বিচ্ছিন্ন হয়েছে? ব্যাস প্রণালী, কুক প্রণালী, লুজন প্রণালী না বেরিং প্রণালী? এটার অ্যান্সার হয়ে যাবে ব্যাস প্রণালী। এক্ষেত্রে তোমরা মনে রাখবে বেরিং প্রণালী এশিয়া ও উত্তর আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে। আমি বেশি পয়েন্ট দেব না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই আস্তে আস্তে আমি পরপর সেটগুলো দিতে থাকবো এবং এই সেটটা কন্টিনিউ চলবে, কারণ এই সেটটার বিকল্প কোনো সেট হয় না, কারণ এইটা তোমাদের সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং এটা এখন চলতে থাকবে। প্রথম প্রতিশ্রুতি কার লেখা? এই যে বইটি, লেখক কে? আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, লীলাবতী ধর না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়? প্রথম প্রতিশ্রুতির লেখক হলেন আশাপূর্ণা দেবী। এছাড়াও আশাপূর্ণা দেবীর লেখা আরেকটি গুরুত্বপূর্ণ বই হলো সুবর্ণলতা, মহাশ্বেতা দেবীর হাজার চুরাশির মা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড়, অপুর সংসার, পথের পাঁচালী, আরণ্যক। আর বিমল মিত্রের লেখা বই হলো সাহেব বিবি গোলাম। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পান? 1911 সালে, 1913, 1919 সালে না 1921 সালে? রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিলেন 1913 সালে। এবার এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের যে ইংরেজি যে ভার্সন আছে, সং অফারিংস, এইটির জন্য তিনি 1913 সালে এই নোবেল পুরস্কার লাভ করেছিলেন। প্রাণধারা কোন রাজ্যের প্রকল্প? আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ না ওড়িশা? প্রাণধারা প্রকল্পটি পশ্চিমবঙ্গের একটি প্রকল্প। এবার তোমাদের মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের আর কি কি প্রকল্প আছে আর কোন কোন সালে চালু হয়েছিল, যেগুলো এক্সামসে খুব জিজ্ঞেস করা হয়। যারা সামনে WBCS এক্সাম দেবে তারা কিন্তু এই যে টপিকটি খুব ভালো করে দেখে যাবে। কন্যাশ্রী প্রকল্প 2013, যুবশ্রী 2013, শিশু সাথী প্রকল্প 2014, গতিধারা প্রকল্প 2014, ঐক্যশ্রী প্রকল্প 2014 সালে, সামাজিক সুরক্ষা যোজনা 2014, সবুজ সাথী প্রকল্প 2015, খাদ্য সাথী 2016, সবুজশ্রী 2016, স্বাস্থ্য সাথী 2016, উৎকর্ষ বাংলা প্রকল্প 2016 সালে, সেভ ড্রাইভ সেভ লাইফ 2018 সালে, রূপশ্রী প্রকল্প 2018 সালে, কর্মসাথী 2020, পথশ্রী 2020, দুয়ারে সরকারও 2020, আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু হয়েছে 2021 সালে, মা প্রকল্প চালু হয়েছে 2021 সালে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো সবই পশ্চিমবঙ্গের প্রকল্প। এছাড়াও আরো যে যে কেন্দ্রের যত প্রকল্প আছে সেগুলো আমি পরে করিয়ে দেব, আর সেগুলো কি কি উদ্দেশ্যে চালু হয়েছিল বা এই পশ্চিমবঙ্গের প্রকল্পগুলো কি উদ্দেশ্যে চালু হয়েছে সেগুলো তোমাদেরকে আমি আলোচনা করে দেব। কোন গ্যাস পচা ডিমের মতো গন্ধ ছড়ায়? অ্যামোনিয়া, অক্সিজেন, হাইড্রোজেন সালফাইড না ওজোন গ্যাস? পচা ডিমের মতো গন্ধ ছড়ায় হাইড্রোজেন সালফাইড। নেক্সট পয়েন্টে যাওয়ার আগে দেখো হাইড্রোজেন সালফাইড কীটনাশক প্রস্তুতিতে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, লারা দত্ত কত সালে মিস ইউনিভার্স হন? 1990, 1995, 1998 না 2000 সালে? মিস ইউনিভার্স হয়েছিলেন লারা দত্ত 2000 সালে। এবার আমাদের কেন লারা দত্তটাই মুখস্থ রাখতে হবে? দেখো এখনো পর্যন্ত ভারত কিন্তু 3বার শিরোপা জিতেছে, তাহলে এই 3বারে যে যে জিতেছেন তার তার নামটা কিন্তু আমাদের মনে রাখাটা জরুরি। সুস্মিতা সেন হয়েছিলেন 1994-এ, লারা দত্ত 2000 সালে, আর হরনাথ সান্ধু তিনি 2021 সালে এই শিরোপা জিতেছিলেন, মিস ইউনিভার্স হয়েছে। পানিহারি কোন রাজ্যের লোকনৃত্য? রাজস্থান, পাঞ্জাব, উত্তরাখণ্ড না পশ্চিমবঙ্গ? পানিহারি রাজস্থানের লোকনৃত্য। এবার রাজস্থানের আর কি কি লোকনৃত্য আছে? কাচ্চি ঘড়ি, কালবেলিয়া, ঘুমার, ডান্ডিয়া, ভাবাই, চ্যাং, চারি,
গৈর নৃত্য, কাঠপুতলি, ছামের গিরনার, খেয়াল, এই সবই হলো রাজস্থানের গুরুত্বপূর্ণ সব লোকনৃত্যের নাম। পরের প্রশ্ন, অ্যাথলিট দীপা কর্মকার কোন রাজ্যের বাসিন্দা ছিলেন? মেঘালয়, আসাম, ত্রিপুরা, মণিপুর। তিনি ছিলেন ত্রিপুরার বাসিন্দা। এবার দেখো, ভারতের যত মহিলা জিমন্যাস্ট আছে বা প্লেয়ার আছে, তোমাদের প্রত্যেকের নামটাই কিন্তু মনে রাখতে হবে, কারণ খেলোয়াড় থেকে তো প্রচুর প্রশ্ন জিজ্ঞেস করা হয়, কিন্তু তার ভিতর থেকেও তোমাদের মহিলাগুলোকে বেশি করে ফোকাস করা হয়, মহিলাদের নামগুলো বেশি জিজ্ঞেস করা এবং কোন কোন রাজ্যের বাসিন্দা সেগুলো কিন্তু তোমাদের স্ট্যাটিক জিকের মতোই কাজ করে। প্রণতি নায়েক তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা, অরুণা রেড্ডি তেলেঙ্গানা, হিমা দাস আসাম, দীপিকা কুমারী ঝাড়খণ্ড, পিভি সিন্ধু তেলেঙ্গানা, মেরি কম মণিপুরের বাসিন্দা, দীপা মালিক হরিয়ানার, আর দীপা কর্মকার ত্রিপুরার বাসিন্দা ছিলেন। নেক্সট প্রশ্ন, জেনেটিক কোড আবিষ্কারের জন্য কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান? প্রফুল্লচন্দ্র রায়, হরগোবিন্দ খুরানা, ডারউইন না ল্যামার্ক? জেনেটিক কোড আবিষ্কারের জন্য নোবেল পেয়েছিলেন হরগোবিন্দ খুরানা। এক্ষেত্রে মনে রাখতে হবে 1968 সালে হরগোবিন্দ খুরানা শরীরতত্ত্ব বা যার প্রধান যে পয়েন্টটা সেটা হলো জেনেটিক কোড, তিনি এই কোড আবিষ্কারের জন্য নোবেল পেয়েছিলেন। পরের প্রশ্ন, মাছির দ্বারা সংক্রামিত হয় নিম্নের কোন রোগটি? এই রোগ সম্পর্কিত যত প্রশ্ন আছে তোমরা ভালো করে করে যাবে। ডেঙ্গু, যক্ষা, ম্যালেরিয়া, ফাইলেরিয়া। মাছির দ্বারা বাহিত হয় যক্ষা। এবার মাছির দ্বারা সংক্রামিত আর কি কি রোগ আছে? উদরময়, আমাশয়, কৃমি সংক্রমণ, কালাজ্বর, স্লিপিং সিকনেস। আর মশা দ্বারা সংক্রামিত হয় ডেঙ্গু, চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, ম্যালেরিয়া, ফাইলেরিয়া। এইগুলো মশা দ্বারা সংক্রমিত হয়। পরের প্রশ্ন, খাদ্য শৃঙ্খলে প্রথমে নিম্নের কোনটি অবস্থান করে? উৎপাদক, খাদ্য, খাদক না বাসস্থান? এদের মধ্যে থেকে উৎপাদক খাদ্য শৃঙ্খলের প্রথম স্টেজে রয়েছে। এরপরে কি আছে? উৎপাদকের পরে রয়েছে প্রাথমিক খাদক, তারপর রয়েছে গৌণ খাদক, সর্বশেষে আছে প্রগৌণ খাদক। নিম্নের কোন ধাতুটি ইটার রোগের জন্য দায়ী? ক্যাডমিয়াম, পারদ, সীসা না লোহা? ইটার রোগের জন্য দায়ী ধাতু হলো ক্যাডমিয়াম। এক্ষেত্রে মনে রাখবে, পারদ সংক্রমণে হয় মিনামাটা রোগ, আর্সেনিক সংক্রমণে ব্ল্যাকফুট রোগ, লোহা সংক্রমণে সিডেরোসিস, নাইট্রেট সংক্রমণে ব্লু বেবি সিনড্রোম। এবার এইসব যত রোগ রয়েছে সেই রোগে শরীরের কোন অংশকে ক্ষত বা আঘাত সৃষ্টি করে সেটাও তোমাদের খেয়াল রাখতে হবে। সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো মিনি ফ্রেম কম্পিউটার, মেইন ফ্রেম, সুপার না মাইক্রো কম্পিউটার? সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো সুপার কম্পিউটার। এবার 7 ধরনের কম্পিউটার রয়েছে, সেই নামগুলো তোমরা একটু দেখে নাও। সুপার কম্পিউটার, মেইন ফ্রেম, মাইক্রো কন্ট্রোলার কম্পিউটার, সার্ভার কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার, ওয়ার্কস্টেশন কম্পিউটার এবং স্মার্টফোন। কিবোর্ডে কতগুলি ফাংশন কি আছে? এবার দেখো, আমি কম্পিউটারের উপরে কিন্তু কোশ্চেন দিচ্ছি। এছাড়া মোবাইল সম্পর্কিত প্রশ্ন আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব। পরের সেটগুলো তোমরা দেখবে, নতুনত্ব যত প্রশ্নের উপরে বেশি জোর দেওয়া হচ্ছে এক্সামস গুলোতে, সেগুলো তোমাদের সামনে নিয়ে আসবো। কিবোর্ডে কতগুলো ফাংশন কি আছে? 10টি, 11টি, 12টি না 14টি? কিবোর্ডে ফাংশন কি আছে? 12টি। এবারে আরো যত কি আছে সেগুলো কটি করে রয়েছে? অ্যারো কি আছে? 4টি, অ্যালফাবেটিক কি আছে? 26টি, নিউমেরিক কি? 9টি, ফাংশন কি রয়েছে? 12টি। স্ক্যানার কি ধরনের ডিভাইস? মেমোরি, মাইক্রোপ্রসেসর, ইনপুট না আউটপুট ডিভাইস? স্ক্যানার হলো একটি ইনপুট ডিভাইস। এবার দেখো, ইনপুট ডিভাইস আর কি কি আছে?
কিবোর্ড, মাউস, স্ক্যানার, জয়স্টিক, মাইক্রোফোন, ওয়েবক্যাম, এগুলো সবই হলো ইনপুট ডিভাইস। ভারতের নতুন চিফ ইনফরমেশন কমিশনার পদে নিযুক্ত হলেন কে? সৌরভ গাঙ্গুলি, হিতেশ কুমার এস মাকওয়ানা, হীরালাল সামারিয়া না অজয় সুদ? ভারতের নতুন চিফ ইনফরমেশন কমিশন বা সিআইসি হয়েছেন কে? হীরালাল সামারিয়া। এইগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। পশ্চিমবঙ্গের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছে? এক্ষেত্রে তোমরা মনে রাখতে পারো পশ্চিমবঙ্গের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সৌরভ গাঙ্গুলি। 2023 সালের বুকার প্রাইজ প্রাপ্ত পল লিঞ্চ কোন দেশের বাসিন্দা ছিলেন? এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, মাদাগাস্কার না ভারত? তিনি এই যে বুকার প্রাইজ, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, তাই এটা তোমাদের কোন দেশের বাসিন্দা সেটাও জিজ্ঞেস করতে পারে। তিনি আয়ারল্যান্ডের বাসিন্দা। স্পেনের প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় নির্বাচিত হলেন কে? লুক ফ্রিডেন, পেড্রো স্যাnchez, ডক্টর মোহামেদ মুইজু না জাভিয়ের মিলে? তিনি হলেন পেড্রো স্যাnchez। তিনি স্পেনের পুনরায় নির্বাচিত হওয়া প্রধানমন্ত্রী। নেক্সট প্রশ্ন যাওয়ার আগে বলি, লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী কে হয়েছেন? লুক ফ্রিডেন, মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মোহামেদ মুইজু, আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিয়ের মিলে। পরের প্রশ্ন, ভারতের সাথে মিত্র শক্তি নামক সামরিক মহড়াটি শুরু করলো কোন দেশ? বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা না আমেরিকা? ভারতের সাথে মিত্র শক্তি নামক সামরিক মহড়াটি শুরু করলো শ্রীলঙ্কা। আমেরিকা ও ভারতের মধ্যে হয়ে যাওয়া সামরিক মহড়া হলো বজ্র প্রহার। অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে অস্ট্রাহিন্ড, পাকিস্তান ও চীনের মধ্যে সি গার্ডিয়ান 3, বাংলাদেশ ও ভারতের মধ্যে বঙ্গোসাগর, নেপাল ও ভারতের মধ্যে সামরিক মহড়া হলো সূর্য কিরণ। পরের প্রশ্ন, সম্প্রতি বিল্ডিং পার্টনারশিপ শিরোনামে বই লেখেন কোন লেখক? হেমা যোশী, সত্য সরণ, হিমাদ্রি দাস, সত্য নাদেলা? তিনি হলেন হিমাদ্রি দাস। দেখো বন্ধুরা, বলছি যেসব কারেন্ট অ্যাফেয়ার্স এর পয়েন্ট, গুরুত্বপূর্ণ টপিক গুলো আছে সেগুলো কিন্তু সবগুলোই আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব। প্রত্যেকটি সেটে সেসব প্রশ্ন নিয়ে আসবো। আরো যেসব বুকস এন্ড অথর্স রয়েছে, দেখো দো পালকো কি চ্যান মে, এটা হেমা যোশীর লেখা। থ্রেড বাই থ্রেড, সত্য সরণ। প্রণাম মাই ফাদার, এ ডটার রিমেম্বার্স, এটা লিখেছেন শর্মিষ্ঠা মুখার্জি। ইন্ডিয়াস মোমেন্ট, চেঞ্জিং পাওয়ার ইকুয়েশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, লিখেছেন মোহন কুমার। বাংলাদেশের সাথে ভারতের কতগুলি রাজ্যের সীমানা রয়েছে? 4টি, 5টি, 2টি না 6টি? বাংলাদেশের সঙ্গে ভারতের মোট 5টি রাজ্যের সীমানা রয়েছে। সেই সীমানাগুলি কি কি? আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, এই 5টা রাজ্য। ভারতের সাথে 4টি সীমা রয়েছে কোন রাজ্যের? পাকিস্তানের। সেটা হলো পাঞ্জাব, রাজস্থান, জম্মু কাশ্মীর, গুজরাট। 3টি রাজ্যের সীমানা আছে মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশের সঙ্গে মায়ানমারের। ভারতের 2টি রাজ্যের সঙ্গে সীমানা রয়েছে চীনের, অরুণাচল প্রদেশ ও সিকিমের। 49 নম্বর প্রশ্ন, তরলের পৃষ্ঠটান মাপক যন্ত্রের নাম কি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সায়েন্সের টপিক। টেনসিওমিটার, গ্যালভানোমিটার, ট্যাকোমিটার না হাইড্রোমিটার? ভারতের পৃষ্ঠটান মাপক যন্ত্রের নাম হলো টেনসিওমিটার। এক্ষেত্রে মনে রাখবে গ্যালভানোমিটার তড়িৎ প্রবাহের পরিমাণ মাপার যন্ত্র, পাইরোমিটার উচ্চ তাপমাত্রা পরিমাপক যন্ত্র, ট্যাকোমিটার উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র, হাইগ্রোমিটার আপেক্ষিক আর্দ্রতা মাপে, হাইড্রোমিটার আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করে। আজকের ভিডিও শেষ প্রশ্ন হলো, বিজ্ঞানের যে শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় সেটি হলো এন্টামোলজি, অর্নিথোলজি, এপিকালচার না ওলজি? এই বিজ্ঞানের বিভিন্ন শাখা থেকে খুবই প্রশ্ন জিজ্ঞেস করা হয়, এটা হলো এন্টামোলজি। এছাড়াও আরো কয়েকটা বিদ্যা দেখে নাও বা শাখা দেখো নাও। মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যা এপিকালচার, শৈবাল ফাইকোকালচার,
পাখি অর্নিথোলজি, যেটা বারবার এক্সামসে জিজ্ঞেস করা হয়, মাছ সংক্রান্ত বিদ্যা ইকথিওলজি, ব্যাঙ সংক্রান্ত বিদ্যা ফ্রগ কালচার। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই রকম টাইপের প্রশ্ন পছন্দ হয় তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। যারা নতুন বন্ধু তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে সবার প্রথমে ভিডিওর নোটিফিকেশনটি পাওয়ার জন্য। আজকের এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।